প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তবে একটু টেনশনে আছো তোমরা যে তোমরা ইংলিশ গ্রামার নিয়ে কি করবা সেটা নিয়ে। তো তোমাদের টেনশন দূর করার জন্য আমাদের এই চমৎকার আয়োজন এসএসসি 2026 সালের ইংলিশ গ্রামার পাঠের উপর চমৎকার একটা কোর্স। সো এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদের গ্রামারের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তোমার চমৎকার একটা প্রস্তুতিও হয়ে যাবে। সো এই কোর্সের প্রথম ক্লাস আজকে লেকচার 1-এ আমরা জানবো একেবারে বেসিক ইংলিশ গ্রামার একটা টপিক, যেটা আমাদের সবারই জানা উচিত, সবারই খুব ভালোভাবে জানা উচিত, পড়া উচিত। সেটা হচ্ছে নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ একটা সেন্টেন্সে নর্মালি কোন কোন পার্টস গুলো থাকে সেই টপিকটা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সো আমরা নর্মালি জানি যে একটা সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, কিন্তু এটা ক্লিয়ারলি হয়তো জানি না যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। ঠিক আছে, সো আমরা প্রথমে শিখবো যে সেন্টেন্সের এই অংশগুলো। প্রথমে আমরা একটু দেখি যে সেন্টেন্সের সাবজেক্ট কাকে বলে। যদিও আমরা অনেকে হয়তো জানি যে সাবজেক্ট বলতে কর্তাকে বোঝায়, কিন্তু ইংলিশ গ্রামারে সাবজেক্ট কিন্তু কর্তাকে বোঝায় না। কর্তা হচ্ছে যে কাজটি করে। ঠিক আছে, যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করে তখন তাকে আমরা কর্তা বলি, যেটাকে ইংলিশে বলা হয় ডুয়ার। সাবজেক্ট নাম, সাবজেক্ট কিন্তু একটু ডিফারেন্ট থিং। ওকে, তো সাবজেক্ট একটু দেখে নিই আমরা। তো সাবজেক্ট হচ্ছে, দেখো, সাবজেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে, সাবজেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, আমরা ছোটবেলায় পড়েছিলাম বাক্যের দুটি অংশ, সাবজেক্ট, প্রেডিকেট। সেখান থেকে আসছে যে বাংলায় উদ্দেশ্য এবং বিধেয়, সেই হিসেবে বলতে পারি আমরা সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য। ওকে, তো সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন দেখো, প্রথম সেন্টেন্সে মুয়াজ ইনভাইটেড হিজ ফ্রেন্ড কর্ডিয়ালি অ্যাট হিজ হোম লাস্ট উইক। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে? মুয়াজকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। সুতরাং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মুয়াজ। সেকেন্ড সেন্টেন্সে দেখো, হি অ্যারেঞ্জড এ বার্থডে পার্টি দেয়ার। সে একটা বার্থডে পার্টির আয়োজন করেছে। কে আয়োজন করেছে? হি। আমরা এখানে কাকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি? হি কে উদ্দেশ্য করে, সুতরাং হিটা হচ্ছে এখানে সাবজেক্ট। এরপর দেখো, সাম অফ হিজ ফ্রেন্ডস জয়েন দ্য পার্টি। তার কিছু বন্ধু পার্টিতে জয়েন করেছে। তো তার কিছু বন্ধু, কাকে উদ্দেশ্য করে বলতেছি? তার কিছু বন্ধু, তাদেরকে। সুতরাং তারা হচ্ছে বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, তো তোমাদেরকে একটু কনফার্ম করি জিনিসটা যে সাবজেক্ট এবং ডুয়ারের মধ্যে পার্থক্যটা কি। একটু দেখো, আমরা যদি বলি মিনা প্লেস এ পিয়ানো। ঠিক আছে, মিনা প্লেস এ পিয়ানো, এখানে সাবজেক্ট কে? মিনা। আবার তুমি বলতে পারো স্যার মিনা প্লেস এ পিয়ানো, এখানে প্লে মানে হচ্ছে বাজানো। সো মিনা যেহেতু পিয়ানোটা বাজাচ্ছে, তাহলে মিনাকে আমরা এখানে ডুয়ারও বলতে পারি। হ্যাঁ, বলতে পারি, কোনো সমস্যা নাই। মিনার এখানে দুটাই পরিচয়, সাবজেক্ট এবং ডুয়ার। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে মিনা ইজ এ স্টুডেন্ট, তাহলে কি আমরা এখানে মিনাকে সাবজেক্ট বলবো? ঠিক আছে, আমরা কি মিনাকে ডুয়ার বলতে পারবো? না, কারণ হচ্ছে মিনা এখানে কোনো কাজ সম্পাদন করে নাই। যেমন দেখো, মিনা ইজ এ স্টুডেন্ট, এবার অর্থটা হচ্ছে মিনা একজন ছাত্রী, তার মানে মিনা এখানে কোনো কাজ করে নাই, মিনা একজন ছাত্রী, মিনা একটা পরিচয় পাচ্ছে আমরা এখানে। তো যেহেতু মিনা এখানে কোনো কাজ করে নাই, তাহলে মিনাকে আমরা এখানে ডুয়ার বলতে পারি না। তার মানে মনে রাখতে হবে, বাক্যের শুরুতে যে অংশটা থাকে সে সব সময় তাকে আমরা সাবজেক্ট বলবো। ঠিক আছে, কিন্তু তাকে সবসময় আমরা কর্তা বলবো না। কর্তা তখন হবে যখন সে কাজটা সম্পাদন করবে, আর না করলে তাকে আমরা কর্তা বলতে পারবো না। ঠিক আছে, সো আশা করছি সাবজেক্ট এবং ডুয়ার বা কর্তা এই ব্যাপারটা পার্থক্য তোমাদের ক্লিয়ার। এবারে আসো, যেহেতু সাবজেক্ট জিনিসটা কি আমরা দেখে ফেললাম, এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখি। দেখো যে এখানে মুয়াজ, যদি বলি কোন পার্টস অফ স্পিচ? মুয়াজ এটা হচ্ছে একটা নাউন, যেহেতু একটা নামকে প্রকাশ করতেছে, তাই তো। সেম ভাবে হি কোন পার্টস অফ স্পিচ? হি হচ্ছে একটা প্রোনাউন, যেহেতু মুয়াজের পরিবর্তে একটা নামের পরিবর্তে হি শব্দটা বসছে, তাই হি হচ্ছে একটা প্রোনাউন। আবার সাম অফ হিজ ফ্রেন্ডস, এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি। যেহেতু অনেকগুলো শব্দ,
তাহলে অনেকগুলো শব্দকে বলা হয় ফ্রেজ। কি বলা হয়? ফ্রেজ। সো ফ্রেজটা কি আমরা ডিটেলসে জানবো একটু পরে। সো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে তিনটা সেন্টেন্স এখানে, আর তিনটা সেন্টেন্সের সাবজেক্টের স্থানে প্রথমটাতে বসছে নাউন, পরটাতে বসছে প্রোনাউন, আর পরটাতে বসছে একটা ফ্রেজ। আর এই ফ্রেজটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, তো বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ। কিভাবে নাউন ফ্রেজ হলো তা আমরা একটু পরে আলোচনা করছি। সো এতটুকু আমাদের ক্লিয়ার। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে সেন্টেন্সে সাবজেক্টের স্থানে কে কে বসে? সেন্টেন্সে সাবজেক্টের স্থানে নাউন বসে, প্রোনাউন বসে এবং নাউন ফ্রেজ বসে। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে নাউন ফ্রেজ ব্যাপারটা আসলে কি। তো নাউন ফ্রেজ কি সেটা জানার আগে আমরা জানবো ফ্রেজ জিনিসটা আসলে কি। চলো দেখি ফ্রেজ জিনিসটা আসলে কি। ফ্রেজ কি একটু সংজ্ঞাটা ভালো করে দেখো। ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি? এই গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ কয়েকটা শব্দ মিলে একটা গ্রুপ বা একটা দল হবে যা দ্বারা একটি ধারণাকে বোঝাবে। অর্থাৎ অনেকগুলো শব্দ কিন্তু বোঝাবে একটি জিনিসকে বা একটি ধারণাকে, এবং যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। অর্থাৎ এখানে একটা শব্দের গুচ্ছ থাকবে, শব্দে কয়েকটা শব্দ থাকবে, কিন্তু এই শব্দগুলোর ভেতরে সাবজেক্ট ভার্ব থাকবে না। যেমন এ লিটল গার্ল ইজ ড্রয়িং এ পিকচার, এখানে সাবজেক্ট হচ্ছে এ লিটল গার্ল, একটা ছোট মেয়ে একটা ছবি আঁকছেন, সাবজেক্ট হচ্ছে এ লিটল গার্ল। খেয়াল করে দেখো এ লিটল গার্ল, এখানে শব্দ হচ্ছে তিনটা, তাহলে তিনটা শব্দ মিলে একটা কি হলো? এই গ্রুপ অফ ওয়ার্ডস হলো বা একটি শব্দগুচ্ছ হলো। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? শব্দগুচ্ছ যা দ্বারা একটি ধারণাকে বোঝায়। অর্থাৎ এই লিটল গার্ল তিনটা শব্দ দ্বারা এখানে শুধুমাত্র সাবজেক্ট একটা বাক্যের অংশকে বোঝাচ্ছে, সুতরাং একটি ধারণাকে বোঝাচ্ছে। এরপর কি বলছি দেখো, যেখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। যেমন এই লিটল গার্ল, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে কি আছে? এখানে কি কোনো ভার্ব আছে? উত্তর হচ্ছে নাই, এখানে কোনো ভার্ব নাই। তার মানে এটা পুরোটা একটা শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট প্লাস ভার্ব নাই। তাহলে এই কাজগুলো হলে, এই জিনিসগুলো ঘটলে, তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা তখন ফ্রেজ বলবো। কি বলবো? ফ্রেজ বলবো। ফ্রেজের সাথে সম্পর্কটা হচ্ছে ওয়ার্ডের। ঠিক আছে, ওয়ার্ড এবং ফ্রেজের পার্থক্যটা কি একটু বুঝাই বলি। যদি একটা শব্দ হয় তাহলে হচ্ছে ওয়ার্ড, আর যদি একাধিক শব্দ হয় তাহলে হচ্ছে ফ্রেজ। সিম্পল বিষয়। যেমন ধরো আমি যদি বলি হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে হি একটা শব্দ, তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড। ওকে, আর যদি বলি এ বয় ইজ প্লেইং, তাহলে এখানে এ বয় বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় শব্দ হচ্ছে দুইটা, সো একাধিক শব্দ, তাহলে এটা একটা ফ্রেজ। খুব সিম্পল হিসাব। ঠিক আছে, একটা শব্দ তাকে আমরা ওয়ার্ড বলবো, আর একাধিক শব্দ হলে তাকে আমরা ফ্রেজ বলবো। দ্যাটস ইট। আপাতত যতটুকু জানলে চলবে আমাদের ইনশাআল্লাহ। সো ফ্রেজ যেহেতু কি সেটা আমরা জেনেছি, এখন আমরা জানবো নাউন ফ্রেজ জিনিসটা আসলে কি। তো দেখো সবাই, নাউন ফ্রেজ নাউন ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ। যেহেতু ফ্রেজ একটি শব্দগুচ্ছ, তাহলে নাউন ফ্রেজ একটি শব্দগুচ্ছই হবে যার শেষে একটি নাউন থাকবে। অর্থাৎ নাউন ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যার শেষে, যে শব্দগুচ্ছের শেষে একটা নাউন থাকবে। যেমন এখানে এটা একটা ফ্রেজ ছিল, যেমন দেখো এই ফ্রেজের শেষে কি আছে? গার্ল আছে, সো এটা একটা নাউন, এবং শুরুতে কোনো প্রিপোজিশন থাকবে না। দ্যাট মিনস এই ফ্রেজের শুরুতে এই জায়গায় কোনো প্রিপোজিশন নাই, তো শেষে বলতে পারি এই ফ্রেজটা একটা নাউন ফ্রেজ। ওকে, সেম ভাবে এখানে খেয়াল করে দেখো দ্য বুক ইজ প্রিশিয়াস, সো এখানে দ্য বুক শব্দ হচ্ছে দুইটা, দুইটা মানে হচ্ছে ফ্রেজ, আর যেহেতু এই ফ্রেজের শেষ শব্দটা হচ্ছে বুক, বুকটা হচ্ছে একটা নাউন, আর শুরুতে কোনো প্রিপোজিশন নাই, তাহলে আমরা বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ। ওকে, সো আশা করছি ফ্রেজ কি এবং নাউন ফ্রেজ কি জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো এখন আমরা দেখবো যে আমরা তাহলে এতটুকু অংশে আমরা জানলাম মূলত সাবজেক্ট সম্পর্কে। তো সাবজেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, সাবজেক্ট কাকে বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট থেকে কে কে বসে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ বসে। ফ্রেজ কি? একটি শব্দগুচ্ছ যা দ্বারা একটি ধারণাকে বোঝায় এবং যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না। নাউন ফ্রেজ কি? যে শব্দগুচ্ছের শেষে নাউন থাকে এবং শুরুতে প্রিপোজিশন থাকে না, তাকেই নাউন ফ্রেজ বলে। সো এতটুকু আমাদের ক্লিয়ার। সো এর পরের যে অংশ সেটা হচ্ছে ভার্ব। সাবজেক্টের পরে যে অংশ তাকে বলা হয় ভার্ব। সো ভার্বটা কি আমরা একটু দেখি সবাই। দেখো যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের কাজ বা অ্যাকশন বোঝায়,
যে শব্দ দ্বারা সেন্টেন্সে কোনো একটা কাজ করা বোঝায় বা কোনো একটা অ্যাকশন বোঝায় তাকে ভার্ব বলে। যেমন দেখো, মুয়াজ ইনভাইটেড হিজ ফ্রেন্ড, মুয়াজ তার বন্ধুদেরকে ইনভাইট করেছে, তো ইনভাইট করা এটা একটা কাজ, সো এটা একটা ভার্ব। দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, ছেলেরা খেলতেছে মাঠে, তো খেলাটা হচ্ছে একটা কাজ, সো এটা হচ্ছে একটা ভার্ব। খুবই সিম্পল বিষয়, সিম্পলি মনে রাখবা, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বুঝাবে, কোনো একটা কাজ করা বুঝাবে তাকে ভার্ব বলে। ঠিক আছে, আর জিনিস খেয়াল করে দেখো, দ্য বয়েজ আর প্লেইং, এখানে আর প্লেইং শব্দ হচ্ছে দুইটা, আর প্লেইং দুইটা শব্দ, আর আমরা বলছিলাম একাধিক শব্দ হলে সেটা ফ্রেজ হবে, তাই না? তো সেই হিসেবে আর প্লেইং এটা একটা ফ্রেজ, আর এর নাম হচ্ছে ভার্ব ফ্রেজ। ওকে, সো ভার্ব ফ্রেজ মানে কি, দেখো আর একটা অক্সিলারি ভার্ব, প্লে হচ্ছে একটা মেইন ভার্ব, তার মানে অক্সিলারি আর মেইন ভার্ব যুক্ত হলে তাকে কি বলা হয়, ভার্ব ফ্রেজ বলা হয়। এটা এখানে আমরা লিখে দিয়েছি, এটাই এই ব্যাপারটা আমরা এখানে লিখেছি। দেখো, অক্সিলারি প্লাস মেইন ভার্ব এই দুটো মিলে হচ্ছে ভার্ব ফ্রেজ। সো আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, ফ্রেজ জিনিসটা কি সেটা আমাদের ক্লিয়ার। সো এখন আমরা দেখব যে সাবজেক্ট ভার্বের পরে যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি অবজেক্ট। এই অবজেক্ট নিয়ে অবশ্যই আমাদের অনেকের একটু কনফিউশন আছে। আমরা অনেকেই মনে করি সাবজেক্ট ভার্বের পরে যে অংশটা বসে সেটাই হচ্ছে অবজেক্ট, কিন্তু সবসময় আসলে সেটা অবজেক্ট না। ঠিক আছে, সো অবজেক্ট হতে হলে তাকে আমাদেরকে জানতে হবে যে কিভাবে সে অবজেক্ট হবে। সো অবজেক্ট আগে আমরা সেটা দেখি আগে। দেখো, ভার্বকে হোয়াট অথবা হুম, বাংলায় কি, কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তার মানে আমাকে যদি অবজেক্ট বের করতে হয় তাহলে ভার্বের কাছে জিজ্ঞেস করতে হবে, ভার্বের কাছে যাওয়া লাগবে, ভার্বকে জিজ্ঞেস করতে হবে যে কি এবং কাকে এই শব্দ দ্বারা। ঠিক আছে, অর্থাৎ আমরা ভার্বকে প্রশ্ন করব হোয়াট দ্বারা অথবা হুম দ্বারা। প্রশ্ন করার পর যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, যেমন দেখো, মুয়াজ ইনভাইটেড, মুয়াজ ইনভাইট করেছিল, প্রশ্ন করো মুয়াজ ইনভাইটেড, এটা হচ্ছে ভার্ব, সো ভার্বকে প্রশ্ন করব মুয়াজ ইনভাইটেড হোয়াট, মুয়াজ কি ইনভাইট করেছে। আমরা কি এখানে কোনো অ্যান্সার পাচ্ছি মুয়াজ কি ইনভাইট করছে? পাচ্ছি না, সুতরাং এই বাক্যে এখনো কোনো অবজেক্ট পাইনি। নেক্সট কোশ্চেনটা করব আমরা, মুয়াজ ইনভাইটেড হুম, মুয়াজ কাকে ইনভাইট করেছে। সো দেখতে পাচ্ছি মুয়াজ ইনভাইটেড মি, মুয়াজ আমাকে ইনভাইট করেছে। সো আমরা এখানে হুম দ্বারা প্রশ্ন করার কারণে আমরা মি শব্দটা পেয়ে গেলাম, সো এই মিটা হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, এরপর আসো পরের সেন্টেন্সটাতে, হি অ্যারেঞ্জড এ বার্থডে পার্টি দেয়ার। প্রশ্ন করো, কাজটা হচ্ছে এখানে অ্যারেঞ্জ, এটা হচ্ছে ভার্ব, সো হি অ্যারেঞ্জ, সে অ্যারেঞ্জ করেছে, হি অ্যারেঞ্জ হোয়াট, সে কি অ্যারেঞ্জ করেছে। আনসার পাচ্ছি এ বার্থডে পার্টি, সো এখানে এটা হচ্ছে অবজেক্ট। দ্যাট মিনস আমরা যখন ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাবো তখনই সেটা অবজেক্ট হবে, আর যদি অ্যান্সার না পাই হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে তাহলে অবজেক্ট হবে না। যেমন দেখো, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, সো দে সাবজেক্ট, আর প্লেইংটা হচ্ছে ভার্ব, সো দে আর প্লেইং হোয়াট, তারা কি খেলতেছে, এখানে কি সেটা আছে? নাই। আবার প্রশ্ন করি, দে আর প্লেইং হোম, তারা খেলতেছে কাকে, কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কোনো অ্যান্সার পাচ্ছি না। দ্যাট মিনস এই বাক্যে কোনো অবজেক্ট নাই। দ্যাট মিনস আমরা কি জানলাম? আমরা জানলাম যে ভার্বের পরে যদি আমরা ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে কোনো আনসার পাই সেটা অবজেক্ট, আর যদি আনসার না পাই তাহলে অবজেক্ট না। তার মানে কি অবজেক্ট ছাড়া বাক্য হবে না? অবশ্যই হবে। যে এই বাক্যটা খেয়াল করে দেখো, এখানে অবজেক্ট নাই তাও বাক্যটা কারেক্ট। দ্যাট মিনস অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হইতে পারে। ঠিক আছে, আমরা অনেকের ধারণা যে অবজেক্ট লাগবে, না ব্যাপারটা এমন না, অবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে। অবজেক্ট তখনই হবে যখন আমরা ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করব। সো আশা করছি এতটুকু আমাদের ক্লিয়ার। সো নেক্সট, এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে, স্যার যদি এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় তাহলে এদের পরিচয়টা কি? হ্যাঁ, অনেকে বলবা যে এরা হচ্ছে এক্সটেনশন, বাট এক্সটেনশন ছাড়াও এদের আলাদা আলাদা পরিচয় আছে, সেটা আমরা শিখবো। তো আমরা আগে জানতাম বাক্যের তিনটা অংশ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাট আজকে থেকে জানবো চারটা অংশ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং মডিফায়ার। ওকে, সো মডিফায়ার কাকে বলে সেটা আমরা আগে প্রথমে শিখে নিচ্ছি। দেখো, মডিফায়ার কাকে বলে? সেন্টেন্সে ক্রিয়া বা কাজ অর্থাৎ ভার্ব সংগঠিত হওয়ার ম্যানারকে, প্লেসকে এবং টাইমকে মডিফায়ার বলে। সহজ করে যদি বলি, একটা কাজ যে সংগঠিত হচ্ছে তার ম্যানার, তার ধরনটা, একটা কাজ কিভাবে সংগঠিত হচ্ছে সেটা হচ্ছে মডিফায়ার, কোথায় সংগঠিত হচ্ছে
সেটা হচ্ছে মডিফায়ার। কখন সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে মডিফায়ার। অর্থাৎ মডিফায়ার তিনটা হইতে পারে। একটা হচ্ছে কিভাবে সংঘটিত হচ্ছে সেটা, অর্থাৎ আমরা হাউ দ্বারা প্রশ্ন করলে পাবো, ভার্বকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করলে পাবো। আরেকটা হচ্ছে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করলে পাবো, আরেকটা হচ্ছে হোয়েন দ্বারা প্রশ্ন করলে পাবো। সো হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো ম্যানার, মানে ধরনটা পাবো, কাজটা কিভাবে হচ্ছে সেটা। হোয়ার দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো প্লেস, কাজটা কখন হচ্ছে সেই সময়টা, জায়গাটা। আর হোয়েন দ্বারা প্রশ্ন করলে পাবো আমরা টাইম, কখন সংঘটিত হচ্ছে সেই সময়টা। এই তিনটা জিনিসকে, ম্যানার, প্লেস, টাইম, এই তিনটা জিনিসকে বলা হয় মডিফায়ার। সো আমরা তাহলে আগের মতো এখন আবার বের করে ফেলি যে এই তিনটা বাক্যের ম্যানার বা মডিফায়ার কোনগুলো, ঠিক আছে। সো আমরা জানতাম যে মুয়াজ হচ্ছে সাবজেক্ট, ইনভার্ট হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে এখন আসি আমরা মডিফায়ার বের করব। সো মডিফায়ার মানে ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব হাউ দ্বারা। তাহলে মুয়াজ ইনভাইটেড হাউ, মুয়াজ ইনভাইট করেছে কিভাবে, দেখো এখানে লেখা আছে কর্ডিয়ালি, আন্তরিকভাবে। সো এটা হচ্ছে ম্যানার, ধরন, কাজের ধরনটা, ঠিক আছে। মুয়াজ ইনভাইটেড মি হোয়ার, মুয়াজ ইনভাইট করেছে কোথায়, অ্যাট হিজ হোম, তার বাসায়, এটা হচ্ছে প্লেস। আবার প্রশ্ন করো মুয়াজ ইনভাইটেড হোয়েন, মুয়াজ কখন ইনভাইট করেছে, লাস্ট উইক, এটা হচ্ছে টাইম, তার বাসায়, গত সপ্তাহে, ঠিক আছে। সো আমরা ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারগুলো পাবো সেগুলোকে বলা হবে মডিফায়ার। সো পরের ব্যাপারে খেয়াল করো, হি সাবজেক্ট, অ্যারেঞ্জ হচ্ছে ভার্ব, এ বার্থডে পার্টি এটা হচ্ছে অবজেক্ট, বিকজ আমরা এটা জানি যে ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করে পাচ্ছি। এবার মডিফায়ার বের করব। সো হি অ্যারেঞ্জ হাউ, হি অ্যারেঞ্জ, সে অ্যারেঞ্জ করেছে কিভাবে, অ্যান্সার আছে নাই। আবার প্রশ্ন করি, হি অ্যারেঞ্জ ওয়্যার, সে অ্যারেঞ্জ করেছে কোথায়, দেয়ার, সেখানে, এটা হচ্ছে প্লেস, মডিফায়ার অফ প্লেস, ঠিক আছে। এরপর দেখো লাস্ট ওয়ান, দে সাবজেক্ট আর প্লেইং হচ্ছে ভার্ব। সো দে আর প্লেইং হোয়াট, তারা কি খেলতেছে, আনসার নাই এখানে, সো অবজেক্ট নাই। সো দে আর প্লেইং হাউ, তারা কিভাবে খেলতেছে, আনসার আছে নাই। আবার প্রশ্ন করি, দে আর প্লেইং হোয়ার, তারা খেলতেছে কোথায়, আনসার আছে ইন দ্য ফিল্ড। সো এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। সো আমরা এখন শিখে গেলাম যে বাক্যের চারটি অংশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং মডিফায়ার। এখন আমরা একটা সেন্টেন্স প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে দেখব যে আসলে আমরা বাক্যের এই চারটা অংশ বের করতে পারতেছি কিনা। ক্লিয়ার? যেমন দেখো এই বাক্যটা খেয়াল করে দেখো, দ্য গার্ল, এটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, যেটা আমরা এই বাক্যটা দ্য গার্লকে উদ্দেশ্য করে বলছি। আর এখানে একটা শব্দ আছে দুইটা, মানে একাধিক শব্দ, তাহলে এটা একটা ফ্রেজ আর এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। যেহেতু শেষে একটা নাউন আছে, শুরুতে কোনো প্রিপোজিশন নাই। ক্লিয়ার? এরপর ওয়ান, এটা হচ্ছে একটা ভার্ব, এর দ্বারা কাজ করা বোঝাচ্ছে। যেমন ওয়ান অত জয় করা, সে জিতেছিল, সো জিতেছিল একটা কাজ, সো এটা একটা ভার্ব। এই প্রশ্ন করি, দ্য গার্ল ওয়ান হোয়াট, সে কি জিতেছিল, কি, হোয়াট দ্বারা প্রশ্ন করতেছি, আমরা পাচ্ছি দ্য ফার্স্ট প্রাইজ, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আবার খেয়াল করে দেখো, দ্য ফার্স্ট প্রাইজ, এখানে তিনটা শব্দ, একাধিক শব্দ মানে হচ্ছে একটা ফ্রেজ, তাই না? একাধিক শব্দ মানে একটা ফ্রেজ, তাহলে দ্য ফার্স্ট প্রাইজ এটা একটা ফ্রেজ। আবার দেখো প্রাইজটা হচ্ছে লাস্ট শব্দ নাউন, আর শুরুতে কোনো প্রিপোজিশন নাই, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। তার মানে অবজেক্টের জায়গায় কে বসে, নাউন ফ্রেজ বসে। মনে রাখবা, সাবজেক্টের জায়গায় যেমন নাউন বসে, প্রনাউন বসে, নাউন ফ্রেজ বসে, সেইম ভাবে অবজেক্টের স্থানেও নাউন ফ্রেজ বসে, নাউন বসে অথবা প্রোনাউন বসে, ঠিক আছে। এটা একটু মনে রাখবো আমরা। এরপর দেখো, দ্য গার্ল ওয়ান, জিতেছিল, হাউ, আমরা মডিফায়ার বের করবো। আবার হাউ, অ্যান্সার এখানে আছে নাই। আবার প্রশ্ন করব, দ্য গার্ল ওয়ান ওয়্যার, কোথায় সে জিতেছিল, অ্যাট দ্য কম্পিটিশন, সো এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। আবার প্রশ্ন করে দেখো, দ্য গার্ল ওয়ান ওয়েন, কখন জিতেছিল, ইয়েস্টারডে, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। সো আশা করছি তোমাদের এই টপিকটা একেবারে ক্লিয়ার এখন। সো ক্লিয়ার না হলে আবার একটু দেখার চেষ্টা করবা কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। আমার বিশ্বাস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এখন থেকে আমরা যেন প্রত্যেকে একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং মডিফায়ার, এই পার্টস গুলোকে যেন খুব ভালোভাবে যেন আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তী গ্রামারের টপিকগুলো খুব সহজ হয়ে যাবে। তো সবাইকে আমাদের নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। আমাদের নেক্সট টপিকটা থাকছে, নেক্সট ক্লাসটা থাকছে ভার্ব টাইপস, এই টপিকের উপরে। তো সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।